সবার সাথে। আসছি পরবর্তী খবরে। 13 জানুয়ারি অর্থাৎ শনিবার বহরমপুর বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বিজেপি কেন্দ্রীয় কমিটির সদস্য রাহুল সিনহা। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি যা যা বললেন চলুন আমরা শুনে নিই। পশ্চিমবাংলায় এখন সবচেয়ে বড় চর্চিত বিষয় হচ্ছে নিয়োগ দুর্নীতি এবং অন্যান্য দুর্নীতিতে জেলযাত্রা, আর তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস সিপিএমের জোট। আমি আগেও বলেছিলাম, আপনাদের এখানেও এসে বলেছিলাম, এই আইএনডিএ জোট এটা একটা তামাশা ছাড়ার কিছু নয়। কতগুলো দুর্নীতিগ্রস্ত পার্টি, দুর্নীতিগ্রস্ত লোক নিজেদেরকে বাঁচাবার জন্য একটা জোট তৈরি করেছে। সেই জোটে মানুষের কোনো লেনাদেনা থাকবে না। 5 রাজ্যের নির্বাচন পরিষ্কারভাবে দেখিয়ে দিল যে সাধারণ মানুষ এই দুর্নীতিগ্রস্তদের সঙ্গে নেই। আজকে কদিন বাদে বাদেই স্টেটমেন্ট চলছে, মমতা ব্যানার্জি বলছে কংগ্রেসকে 2টোর বেশি দেব না। কংগ্রেস চিৎকার করছে এতটা আসন চাই। আসলে এই নাটকের কোনো অর্থ নেই। আর অধীরবাবুকে আমি বলতে চাই, এবার একমাত্র জোট হলেই আপনি জিতবেন, আর জোট না হলে জেতার সম্ভাবনা আপনার একেবারেই নেই। সেই কারণে অধীরবাবুর অবস্থা এখন সাম রাখি না কোল রাখি। কংগ্রেসি কার্যকর্তাদের মন সন্তুষ্ট করার জন্য কিছুটা বিবৃতির সাহায্য উনি নিচ্ছেন। আমি মনে করি বহরমপুরে এবার পরিবর্তন হবে। তার কারণ বহরমপুরের মানুষ এক নাটক আর এক ব্যক্তির মুখ দেখতে দেখতে মানুষের ধৈর্যচ্যুতি ঘটেছে। এবার বহরমপুরে পরিবর্তন আসন্ন, এবং যদি 3 পার্টি একত্রিত হয়েও লড়ে তাহলেও ভারতীয় জনতা পার্টি বহরমপুরে এবার প্রথম লোকসভায় পদ্মফুল ফোটাবে। তার কারণ মোদিজি যে কাজ করেছে সেই কাজের খতিয়ান দেখার পর সারা দেশের সাথে এই রাজ্যের মানুষও মোদিজির সরকারকে আরও বিপুল ভোটে আনার জন্য তৈরি হয়ে আছে। 35 আসন জেতার যে টার্গেট মাননীয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি দিয়েছেন, সেই 35টা আসনের কোটাকে পূর্ণ করবার জন্য ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতারা রাজ্যে রাজ্যে সফর করছে। আর এই সফর দেখে ভয় পেয়ে তৃণমূল কংগ্রেস আবার সেই রাম মন্দির নিয়ে বলতে শুরু করেছে, সিপিএম সেই রাম মন্দির নিয়ে বলতে শুরু করেছে। রামই ওদের ভরসা, রাম মন্দির ছাড়া কিছু নেই। অথচ যখন এক সময় আমরা রাম মন্দির নিয়ে কিছু বলতাম না, তখন এই সিপিএম, কংগ্রেস, তৃণমূল এরাই বলতো কোথায় রাম মন্দির। এখন আর বিজেপি রাম মন্দিরের কথা বলে না। বিজেপির নির্বাচনী এজেন্ডায় রাম মন্দির নেই কেন? আমরা এজেন্ডায় রাম মন্দির দিয়ে রাম মন্দির করার কথা বলিনি। আমরা রাম মন্দির এমনভাবে করেছি যে সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ বেঞ্চের দ্বারা স্বীকৃত হয়ে আজ হিন্দু মুসলমানের সকলের ঐক্যের প্রতীক রাম মন্দির সর্বধর্ম সমভাবে এক প্রতীক রূপে অযোধ্যায় তৈরি হয়েছে। সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীর করকমলের দ্বারা হবে। তাই 11 দিন প্রধানমন্ত্রী তিনি নানান পূজা অর্চনা ইত্যাদির মাধ্যমে যে রীতি আছে সেই রীতি অনুযায়ী প্রাণ প্রতিষ্ঠা করার যোগ্য নিজেকে করে তুলবেন। এই রকম একজন নিষ্ঠাবান প্রধানমন্ত্রী
যিনি শুধুমাত্র উদ্বোধনের জন্য উদ্বোধন করেন না, নিজেকে আধ্যাত্মিকভাবে তৈরি করবার জন্য 11 দিনের সংযম, 11 দিনের ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে নিজেকে সেইভাবে প্রস্তুত করে 22 তারিখ রাম মন্দির প্রতিষ্ঠা করবেন, রামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন। আর ওই দিন আমরা সমস্ত মন্দির এবং যেখানে যেখানে পুজো পাঠ হয় সেখানে পুজো পাঠ করার আবেদন সর্বত্র করা হয়েছে। প্রত্যেক বাড়িতে অন্তত 5টি প্রদীপ জ্বালানোর কথা বলা হয়েছে। এই সমস্ত কার্যক্রম দেখে তৃণমূল ভয়ভীত। ওরা বলছে রাম মন্দির ছাড়া ওদের আর কিছু নেই। আমি পরিষ্কার বলতে চাই যে রাম মন্দির ছাড়া যে কার্যক্রম নরেন্দ্র মোদী করেছে সেই কার্যক্রম 50 বছরেও ভারতবর্ষের বুকে হয়নি। এক অটল বিহারী বাজপেয়ী সরকার ছাড়লে কোনো সরকার এত বড় কর্মযজ্ঞ দেশের মধ্যে আর করে উঠতে পারেনি। তাই আমি মনে করি রাম জন্মভূমিতে রাম মন্দির নিয়ে রাজনীতি করছেন মমতা ব্যানার্জি, সোনিয়া গান্ধী এবং IND এর কিছু শরিক। আজকে যদি এটা ইসলামের কোনো মসজিদ প্রতিষ্ঠা হতো আর মমতা ব্যানার্জিকে ডাকতো, মমতা ব্যানার্জি হিজাব পরে গিয়ে হাজির হয়ে যেত। অথচ রাম মন্দির নির্মাণ এক ঐতিহাসিক মুহূর্ত, তাকে তিনি অস্বীকার করছেন, তিনি যাবেন না। অতএব এর থেকে বোঝা যায় যে মমতা ব্যানার্জি ধর্মীয়ভাবে হিন্দু বিরোধী, হিন্দু সংস্কৃতি বিরোধী, ভারতীয় আধ্যাত্মবোধের বিরোধী হচ্ছে মমতা ব্যানার্জি। আমরা ঘরে ঘরে মমতা ব্যানার্জির এই রূপটার আমরা আজ আদর্শ যে রূপ তা লোকের কাছে তুলে ধরব যে কিভাবে ভারতীয়ত্বের বিরোধিতা। দেখুন, বিষয় হচ্ছে মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছেন ভার্চুয়াল বৈঠকে তিনি থাকছেন না। কেন থাকছেন না? তার কারণ প্রধানমন্ত্রীর প্রস্তাবিত প্রার্থী রূপে মমতা ব্যানার্জির নাম কেউ করে না। কারণ সবাই জানে এ জিনিস যদি মূল জায়গাতে ঢোকানো হয় তাহলে কি সর্বনাশ হতে পারে। সেই কারণে IND এর কোনো নেতা ভুলেও মমতার নাম করে না। আর এটাই মমতা ব্যানার্জির গোসার কারণ। রাগ করে শেষে উনি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী বলে দিলেন, দিয়ে একটা গণ্ডগোল পাকিয়ে দিলেন IND-তে। অর্থাৎ মমতা ব্যানার্জি চরিত্র হচ্ছে বিশ্বাসঘাতকতার চরিত্র। যেখানে যাবে সেখানেই বিশ্বাসঘাতকতা করবে। অটলজির সাথে বিশ্বাসঘাতকতা করেছে, NDA-র সাথে বিশ্বাসঘাতকতা করেছে, গতবার UPA-র সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এবার IND-এর সাথে যে বিশ্বাসঘাতকতা করবে আমি আগেই বলেছিলাম। আর আজকে সেই বিশ্বাসঘাতকতা শুরু হয়ে গেছে। দেখুন, বিষয় হচ্ছে বাংলা কতটা অসহিষ্ণুতায় ভুগছে, নিরাপত্তাহীনতায় বাংলা ভুগছে। যে অত্যাচারের হাত থেকে সাধুরাও বাদ যাচ্ছে না। গঙ্গাসাগর তীর্থযাত্রী সাধুরা রাস্তা জিজ্ঞাসা করার জন্য তাদেরকে গণপিটুনির শিকার হতে হলো। অর্থাৎ পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা কোথায় এসে দাঁড়িয়েছে? সর্বত্র শেখ শাহজাহান ঘুরে বেড়াচ্ছে, তার বাহিনী ঘুরে বেড়াচ্ছে। এই রকম শাসন প্রতিষ্ঠা করেছে মমতা ব্যানার্জি। যখন চারিদিকে নিন্দার রোল উঠল তখন পুলিশ অ্যাক্টিভ হয়ে কিছু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু এই ঘটনা ঘটবার পর মিডিয়াই ঘটনাটাকে জনসমক্ষে এনেছে, তখনও কিন্তু সরকার নীরব ছিল, কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। শেষে জনচাপে বাধ্য হয়ে সরকারকে কিছু ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য করেছে। কিন্তু যাই ব্যবস্থা গ্রহণ করুক, একটা জিনিস তো অনস্বীকার্য যে আজকে পশ্চিমবাংলার গ্রামগঞ্জ শহর কোথাও মানুষের নিরাপত্তা নেই। সাধারণ গঙ্গাসাগর তীর্থযাত্রী
সন্ন্যাসী তারাও পুরুলিয়ার গ্রামে আক্রান্ত হচ্ছে। এর চেয়ে বড় লজ্জা, এর চেয়ে বড় জঙ্গলের রাজ আর কিছুই হতে পারে না। দেখুন, মুদ্রাস্ফীতি এখন 5%। ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ হওয়ার পর সারা বিশ্বে মুদ্রাস্ফীতি 14.5%, সেখানে ভারতে মাত্র 5%। অর্থাৎ যেখানে বিশ্বের অন্যান্য রাষ্ট্রে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব অর্থনীতিতে পড়েছে, সেখানে মোদিজির সরকার ভারতকে সেখান থেকে মুক্ত রাখতে পেরেছে। অতএব সেই কারণে ভারত অনেক দ্রুততার সাথে সারা বিশ্বে টালমাটাল অর্থনৈতিক অবস্থা থাকলেও ভারতের অর্থনৈতিক উন্নতির গতি এবং মুদ্রাস্ফীতি যথেষ্ট আকর্ষণীয়, যথেষ্ট उल्लेखযোग्য। देखिए, शेख शाहजहां बांग्लादेश भी जा सकते हैं, यहाँ पर भी हो सकता है, कारण शेख शाहजहां घुसपैठी है, वो इन्फिल्ट्रेटर है। वो भारत में बांग्लादेश से आके प्रवेश किए थे और सीपीएम ने उसको शरण दिया, तृणमूल ने उसको नेता बनाया, इसीलिए फिर बांग्लादेश वो जा सकते हैं, कारण वो एक नामी स्मगलर है। और ममता बनर्जी जिसका समर्थन में है, बयान भी दिया ममता बनर्जी शाहजहां का पक्ष में, तो इसीलिए मुख्यमंत्री जिनको शरण दे रहा है उसको प्रशासन कैसे गिरफ्तार करेंगे। इसीलिए ये सरकार जब तक गद्दी में है, पश्चिम बंगाल में कानून व्यवस्था ठप होगा, संतरासवादी का राज धीरे धीरे कायम होगा और पश्चिम बंगाल का जो सत्ता वो नष्ट होगा। तो इसीलिए हम लोग अभी मांग कर रहा है, जो शेख शाहजहां को या तो सरकार गिरफ्तार करे, और ममता बनर्जी गिरफ्तार नहीं कर सकते, क्षमता नहीं है, तो छोड़ दे, सीबीआई उनको गिरफ्तार करेंगे। इसीलिए हम अभी भी मांग कर रहा है, ये जो घटना हुआ, ये घटना के लिए एनआईए तदंत होना चाहिए, कारण ये एक स्मगलर है, बांग्लादेश से स्मगल करते हैं, बांग्लादेश में जाके छुप भी सकते हैं। इसीलिए इस घटना का इंक्वायरी, एनआईए इंक्वायरी होना चाहिए। एनआईए इंक्वायरी होगा तो अंतर्राष्ट्रीय फोरम में भी इन लोगों का जो कारनामा है वो सारे सामने आ जाएगा। इसलिए शेख शाहजहां को पकड़ने के लिए एनआईए का ऊपर जिम्मेदारी देना चाहिए। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।